এই যে ছাপ্পা রিগিং এগুলো করতে গেলে কি হয়, এগুলো করতে গেলে ভুয়ো ভোটাররা যাতে বাদ না যায়, যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে প্রচেষ্টা করছেন যে এই নামগুলো বাদ না যায়। সব যারা স্বর্গত হয়েছেন তাদের আবার মর্তে উনি নির্বাচনের দিন ডেকে আনেন, তাদের ডাকবেন কি করে? তার হয়ে আপনি রাস্তায় নামলেন না, আর বাংলাদেশিদের বাঁচানোর জন্য আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢাল করছেন। ছি 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 ছি। তমগ্নদা, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার দাদা, এসআইআর নিয়ে আমরা দেখছি আমাদের রাজ্যের শাসক দল সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রথম থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। তিনি বলছেন যে ইয়াং জেনারেশনকে টার্গেট কেন করা হলো, বিজেপি জবাব দাও। কোনো জেনারেশনকে টার্গেট করে সব উল্টোপাল্টা কথা। উনি ফেক ভিডিওর মাধ্যমে উল্টোপাল্টা বলে মানুষকে উনি ভয় পেয়েছেন। কিন্তু উনি জানেন যে উনি বলেন শান্তিপূর্ণ নির্বাচনের কথা, বলার পরে পঞ্চায়েত নির্বাচনে প্রায় ৬০-৬৫ জনের মৃত্যু হয়। এবং অদ্ভুত অবাক করা কাণ্ড হচ্ছে যে নির্বাচন একমাত্র পশ্চিমবঙ্গ একটা সন্ত্রাস কবলিত জায়গা হয়ে যায়। তো এই যে ছাপ্পা রিগিং এগুলো করতে গেলে কি হয়, এগুলো করতে গেলে ভুয়ো ভোটাররা যাতে বাদ না যায়। দুরকম ভুয়ো ভোটার থাকবে, এক হচ্ছে বহিরাগত ভুয়ো ভোটার যারা রয়েছে, আর না হলে হচ্ছে লেফট ভোটার, আর যারা ডেড ভোটার, লেফট মানে যারা ছেড়ে চলে গেছেন এই জায়গা থেকে সেই ভোটাররা, অথবা ডেড ভোটার যারা মারা গেছেন। কদিন আগে আমাদের রাজ্য সভাপতি শ্রমিকরাও বলেছেন, দেখবেন যে তার পরিবারের যে তার বাবা মার ভোটও পড়ে গেছিল একটি নির্বাচনে। তো জিনিসটা হচ্ছে যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে প্রচেষ্টা করছেন যে এই নামগুলো বাদ না যায়। সুবিধে কি, যখন এই যে বিহারে এসআইআর দেখেছেন উনি কয়েক লক্ষ মানুষের নাম বাদ গেছে, দেখে তো ওনার ভয়ে কাঁপছেন যে তাহলে প্রক্সি রিগিং হবে কোত্থেকে, ছাপ্পা হবে কোত্থেকে, এগুলোই তো বেছে বেছে দেয়া হয়। আর তফাৎ তো মাত্র ৩-৪% ভারতীয় জনতা পার্টি আর তৃণমূলের মধ্যে। তাহলে এইটা যদি এসআইআরের মাধ্যমে ভুয়ো ভোটাররা চলে গেলে, তাহলে উনি এই সব যারা স্বর্গত হয়েছেন তাদের আবার মর্তে উনি নির্বাচনের দিন ডেকে আনেন, তাদের ডাকবেন কি করে? এটা তো মহাচিন্তার ব্যাপার। কিন্তু অদ্ভুত কথা, ২০০২ সালেও এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে, প্রায় ২০ লক্ষ ভোটার বাদ গেছিল। সেই সময় কিন্তু যখন যিনি বিরোধী নেত্রী ছিলেন তখন তিনি একই কথা বলতেন, বহিরাগত ভোটার, বাংলাদেশি, রোহিঙ্গা বাংলাদেশিদের দিয়ে এখানে হচ্ছে। আজকে একই দাবি নিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টি বলছে, আজকে উনি সব গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশিদের পশ্চিমবঙ্গে ভারতে কোনো জায়গা নেই, এটা বলবো না। এটার সঙ্গে বাংলার কি সম্পর্ক? আমার যে বাংলা ভাষা, আমার রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাংলা ভাষা, আমাদের যারা আমরা পশ্চিমবঙ্গে রয়েছি যে বাংলা ভাষা, সে যেই হন, যারা এখানে পশ্চিমবঙ্গে যারা রয়েছেন তারা সকলে বাঙালি, তাদের জন্য কোনো অসুবিধে নেই। পশ্চিমবঙ্গে যারা ভারতীয় তাদের জন্য অসুবিধে নেই, কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে যারা রোহিঙ্গা বা বাংলাদেশি, আমরা তাদের কথা বলছি। উনি পুরোটাকে একটা জায়গায় এনে ক্যামাফ্লাজ করে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কেন করছেন? ভয় পেয়েছেন। এই ছাপ্পা রিগিং হবে না বলে ভয় পাচ্ছেন। না, মুখ্যমন্ত্রী তো বলছেন যে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, নজরুলের ভাষাকে অপমান করা হচ্ছে। উনি যেটা বলছেন, উনি আদতে রবি ঠাকুর, কাজী নজরুল, বিদ্যাসাগর মহাশয়কে এনাদের অপমান করছেন। তার কারণ হচ্ছে আজকে যদি তারা থাকতেন, তারা পশ্চিমবঙ্গবাসী হতেন, তারা ভারতীয় হতেন, তারা কখনো বাংলাদেশিদের কথা বলতেন না। আজকে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি ছিল সেখানে সেই স্মৃতিবিজড়িত বাড়ি ভাঙচুর করা হচ্ছে। আমরা তার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলাম, পতাকাবিহীনভাবে আমরা রাস্তায় নেমেছিলাম, পতাকা সমেত রাস্তায় নেমেছিলাম, দুভাবেই প্রতিবাদ করেছিলাম। আমরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারকে গেছিলাম যে প্রশ্ন করতে, যে কেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত যে বাড়ি রয়েছে সেটা কেন এরকমভাবে ধ্বংসলীলা সেখানে চালানো হলো, আমরা প্রশ্ন করতে গেছিলাম। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দাঁড়িয়ে রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলছেন। উনি রাস্তায় দাঁড়িয়ে কটা মিছিল করেছেন যখন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়ি বাংলাদেশে ভাঙচুর হয়েছে?
কই রাস্তায় তো আপনাকে নামতে দেখিনি। তখন বাংলার বাঙালির কথা মনে পড়েনি? বাঙালির যিনি বিশ্বকবি, সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবী যিনি বন্দিত রয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, তার হয়ে আপনি রাস্তায় নামলেন না, আর বাংলাদেশিদের বাঁচানোর জন্য আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢাল করছেন। ছি 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 ছি। মুখ্যমন্ত্রী বলছে এনআফ ইজ এনাফ, ভাষা সন্ত্রাস মানছি না। ভাষা সন্ত্রাস নয়, আপনি সন্ত্রাসের আবহাওয়া করে রেখেছেন। গতকাল শুভেন্দু অধিকারীর গাড়িতে যেভাবে হামলা চালানো হয়েছে, তাতে শুভেন্দু অধিকারীর মৃত্যু হতে পারত, হত্যার চক্রান্ত হয়েছে। আপনারা সন্ত্রাসের পরিবেশ করে রেখেছেন। যেমন 2021-এর নির্বাচনের পর পোস্টপোল ভায়োলেন্সে একাধিক নয় সহস্র ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মৃত্যুবরণ করেছিল। তার মধ্যে আমাদের উত্তর কলকাতাতেই ছিল অভিজিৎ সরকার। সেই শহীদ অভিজিৎ সরকারের কথা আমরা কেউ ভুলিনি। আমরা সারা জীবন ভারতীয় জনতা পার্টি এবং আমরা কেউ ভুলবো না। রক্তলীলা, হত্যালীলা চালানো হয়েছিল। সন্ত্রাসের আবহাওয়া তৈরি করেছেন আপনারা। আর ভাষা সন্ত্রাস বলছেন? বাংলাদেশিদের জন্য আমাদের সন্ত্রাস থাকবে, রোহিঙ্গাদের জন্য আমাদের সন্ত্রাস থাকবে, কিন্তু যারা ভারতীয়, যারা পশ্চিমবঙ্গবাসী, তাদের জন্য কেন থাকবে? তাদের তো আমাদের লোক। আপনি তো বহিরাগতদের নিজেদের লোক বলে চালানোর চেষ্টা করছেন। আপনার লজ্জা হওয়া উচিত। মুখ্যমন্ত্রী বলছেন আমাকে ঘাটাবেন না, আমাকে ঘাটালে আমি ইতিহাস বের করে দেব। আরে করুন না। আপনি এক কথা নাগারে প্রত্যেকবার বলে যাচ্ছেন। আপনি এই যখন চাকরি নিয়ে হলো তখন ঠিক এক কথা বলেছেন, আমায় ঘাটাবেন না, বামপন্থা আমলে কি হয়েছে করব। আমি তো বলবো, আরে বার করেননি কেন? আপনার তো করা উচিত ছিল। যদি তারা অন্যায় করে থাকে, সে অন্যায়কে আপনি তারা প্রশ্রয় দিচ্ছেন। অবশ্য হ্যাঁ, আপনি প্রশ্রয়ের রাজনীতি করেন। কারণ যে 21শে জুলাই নিয়ে আপনি শহীদ দিবস পালন করেন, যদিও সেখানে পাগলু ডান্স হয়, সেই শহীদ দিবসে যারা যে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল, পরবর্তীকালে তাকে আপনি জামাই আদর করে মন্ত্রী বানিয়েছিলেন। এটা আপনি করেছেন। তো আপনার কাছ থেকে এর বেশি আশা বাংলার মানুষ করে না, আমরাও করি না। তার কারণ যাদের নিয়ে আপনি শহীদ দিবস করে ক্ষমতায় এলেন, তাদের ওপরই যারা গুলি চালালো তাকেই মন্ত্রী বানালেন। তো আপনার কাছ থেকে কে কি আশা করবে? কেউ কিচ্ছু আশা করে না। মুখ্যমন্ত্রী বলছেন রক্ত দেব, কলিজা দেব, বিনা যুদ্ধে এক বিন্দু জমি ছাড়বো না, এনআরসি হতে দেব না। হচ্ছে এসআইআর এর কথা, উনি চলে যাচ্ছেন এনআরসিতে। উনি কনফিউজ করার চেষ্টা করছেন মানুষকে। আসলে উনি বাংলাদেশিদের প্রতি ওনার এত মানে তাদেরকে ভারতীয় বানানোর কেন আগ্রহ আমি জানি না। এবং ওনার এই কাজেই পাক সার্কাস থেকে কয়েক মাস আগে একজন ভদ্রলোক ধরা পড়েছিলেন, হঠাৎ গায়েব হয়ে গেছিলেন। পরে জানা গেল তিনি মুজিব হত্যার কোনো এক জায়গায় সেখানে তিনি জড়িত ছিলেন, তিনি আসামি, তার বাংলাদেশে ফাঁসি হচ্ছে। ভেবে দেখুন, ভেবে দেখুন, আপনার পাশে যে ঘুরে বেড়াচ্ছে 10 বছর 15 বছর ধরে রয়েছে, আপনি নিজেও জানেন না সে বাংলাদেশের লোক, তিনি বাংলাদেশি, আর তার জন্য আপনি গলা ফাটাচ্ছেন। ভারতের ইন্টিগ্রাল সিকিউরিটির কথা ভাবুন। আমরা জয় পশ্চিম বাংলা বলবো, আপনি তো জয় বাংলা বলেন। তার কারণ আপনাকে তো বাংলাদেশের ধার করা স্লোগান নিতে হবে। এটা তো বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা। আমার জয় পশ্চিম বাংলা বলতে তো কোনো অসুবিধা হয় না, জয় মা কালী বলতে অসুবিধা হয় না, জয় মা দুর্গা বলতে অসুবিধা হয় না, জয় শ্রীরাম বলতে অসুবিধা হয় না, ভারত মাতা কি জয় বলতে অসুবিধা হয় না। আপনার কোথায় কোথায় অসুবিধা হয় জানি না। মুখ্যমন্ত্রী বলছেন বাংলা ছাড়া ভারতবর্ষ হয় না। পশ্চিম বাংলা ছাড়া ভারতবর্ষ হয় না। বাংলা মানে কিন্তু বাংলাদেশও। বাংলা ভাষা, যেমন ধরুন বহু ভাষা আছে, একাধিক দেশে সেই ভাষা প্রযোজ্য হয়। ইংরেজি ভাষা যেমন, তো ইংরেজি ভাষা বা স্প্যানিশ ভাষা ইউরোপিয়ান কান্ট্রির একাধিক জায়গায় সেটা চলে। তার মানে কি সেটা একটা দেশ হলো? সেটা একটি জায়গার কথা বলা হলো। বাংলা ভাষা আমরা যেটা বলি সে পশ্চিমবঙ্গে, সেটার সঙ্গে যে বাংলা ভাষা বাংলাদেশে বলা হয়, দুটো সম্পূর্ণ আলাদা। আর আমরা পশ্চিমবঙ্গে যারা রয়েছি
তারা হচ্ছে ভারতবর্ষের বাঙালি, তার মধ্যে সকলে আছেন। পশ্চিমবঙ্গে যারা বাস করেন তারা প্রত্যেকে আছেন। আর উনি পশ্চিমবঙ্গে যারা 4 পুরুষ ধরে বাস করছে এখানে, কেউ গুজরাট থেকে, কেউ রাজস্থান থেকে, কেউ ইউপি থেকে, কেউ বিহার থেকে, তাদের উনি বহিরাগত বানিয়ে দিতে চান। আর বাংলাদেশ থেকে যারা ভারতীয় নন, যারা ভারতবর্ষের ক্ষতি করতে পারে, তাদেরকে উনি নিয়ে নাচছেন। যেটা করছেন, এই আগুন নিয়ে খেলবেন না। এই আগুন নিয়ে খেলার ফলে আগামী দিনে ভারতের ইন্টারনাল সিকিউরিটি একটা থ্রেট হবে। এবং এখন কিন্তু প্রত্যেক জায়গায় বলছে, টেরোরিজমের বিভিন্ন আর্টিকেলে বেরোচ্ছে, ওয়ান অফ দ্য মেজর জায়গা হচ্ছে পশ্চিমবঙ্গ, যেটা একটা বারুদের স্তূপের ওপর বসে রয়েছে। আগামী দিন যদি বাংলার মানুষ, পশ্চিমবাংলার মানুষ সকলে বাঁচতে চান, তারা সকলে বুঝেছেন, কিন্তু এখানকার মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না। উনি বাঙালির কথা বলছেন, উনি বলছেন SIR, NRC, অনেক কথা বলছেন, সব গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। উনি বাঙালিকে সম্মান করেন। আমি ঠিক যেমন বললাম, রবীন্দ্রনাথ ঠাকুরকে বাড়িতে যখন হামলা হলো বাংলাদেশে, ওনাকে পথে নামতে দেখিনি, প্রতিবাদ করতে দেখিনি। ঠিক তেমন আজকে স্পর্ধা ভবন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি, যাকে আমরা করজোড়ে প্রণাম করি, নমস্কার জানাই, উনি সেখানে নিজের গলার উত্তরীয় খুলে একজন পুলিশ অফিসারকে বলছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে এটা পরিয়ে দেওয়ার জন্যে। কেউ নিজের গলার উত্তরীয় খুলে কোনো মনীষীর মূর্তিতে পড়ায়? উনি কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওপরে নিজেকে ভাবছেন? এই বাংলা আর কত লজ্জার সাক্ষী হবে? আর কত লজ্জার সাক্ষী হলে এ বাংলাতে উনি শান্ত হবেন? আমরা সত্যি বুঝতে পারছি না। এবং আজকে যে জিনিসটা করলেন, শুধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, আপামর বাঙালিকে অপমান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এটার জন্যে ওনার নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত। প্রত্যেক বাংলার মানুষকে অপমান করেছেন এবং যত বাঙালি রয়েছে প্রত্যেককে অপমান করেছেন উনি এই কাজটি করে। আমি ওনাকে বলবো, নিঃশর্ত ক্ষমা চান এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে আপনি করজোড়ে ক্ষমা চেয়ে, আপনার মনে হয় এই যে আজকে কাজটি করেছেন, যে ধৃষ্টতা দেখিয়েছেন, আমি বলবো, কারণ এই ধৃষ্টতা দেখানোর সাহস কেউ পান না। হয়তো আপনি নিজেকে ভাবছেন আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওপরে, কিন্তু বাংলা এই লজ্জার দিন, এই লজ্জাজনক অধ্যায় হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকবে। আপনাকে আবার বলবো, নিঃশর্ত ক্ষমা চান, নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত, এটাই সারা বাংলার মানুষ চায়।